আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়সালস অনলাইন স্কুলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল মাহমুদ চৌধুরী। আজকের পর্বে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ এই কথাটি শোনা মাত্রই যেন অনেকের কাছে এটি ভিন্ন কোনো গ্রামার টপিক মনে হয়। এই পার্টস অফ স্পিচকে পার্টস অফ স্পিচ না বলে পার্টস অফ সেন্টেন্স বললে যেন ব্যাপারটা অর্ধেক সলিউশন হয়ে যায়। ইয়েস, পার্টস অফ স্পিচ বলতে যা বোঝায় পার্টস অফ সেন্টেন্স বলতে তাই বোঝায়। পার্টস অফ সেন্টেন্স দ্বারা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এর মানে হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যের বিভিন্ন পার্টস বা অংশ। একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো পার্টস অফ কম্পিউটার বলতে আপনি কি বুঝেন, তখন আপনি খুব সহজে আনসার দিবেন যে পার্টস অফ কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, কম্পিউটারের বিভিন্ন পার্টস। আর যদি উদাহরণ দিতে বলা হয় তবে খুব সহজে বলে দিতে পারবেন একটি কম্পিউটারে কি কি পার্টস আছে, যেমন মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড এটসেট্রা। সুতরাং খুব স্পষ্টভাবে বোঝা যায় যে একটি কম্পিউটার একাধিক পার্টসের সমন্বয়ে গঠিত, আর কম্পিউটারের সকল পার্টস গুলোকে একত্রে পার্টস অফ কম্পিউটার বলে। এবার মূল কথায় আসা যায়। একটি কম্পিউটার যেমন একাধিক ভিন্ন ভিন্ন পার্টস নিয়ে গঠিত, ঠিক একটি সেন্টেন্সও একাধিক পার্টস বা ওয়ার্ডস নিয়ে গঠিত। আর এই সকল পার্টস বা ওয়ার্ডস গুলোকে একত্রে পার্টস অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্স বলে। একটি বাক্যের সকল ওয়ার্ড বা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্স। যেমন ধরুন উই লার্ন ইংলিশ ডেইলি, একটি ইংরেজি বাক্য। এখানে গুনে গুনে দেখেন 4টি শব্দ আছে, আর এখানে এই 4টি শব্দই 4টি আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। অনেক তো পেঁচাইলাম, তাই না? এবার জেনে নেওয়া যাক সেন্টেন্সের পার্টস গুলো আসলে কি কি। মনে রাখতে হবে সাধারণত পার্টস অফ স্পিচ 8 প্রকার। There are 8 kinds of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. এই 8 প্রকার হলো পার্টস অফ স্পিচ। এই প্রতিটি পার্টস অফ স্পিচের আবার অনেকগুলো শাখা প্রশাখা আছে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এদের সম্পর্কে একদম বেসিক তথ্যগুলো জানবো। পরবর্তীতে প্রতিটি পার্টস অফ স্পিচের উপর আলাদা আলাদা করে বিস্তারিতভাবে জানাবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। শুরুতেই নাউন সমাচার। এই পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন, প্রতিটি প্রাণীবাচক বা বস্তুবাচক জিনিসেরই নির্দিষ্ট একটি নাম আছে। এই প্রতিটি নামই হচ্ছে এক একটি নাউন বা বিশেষ্য। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকেই নাউন বা বিশেষ্য বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইলহাম, তালহা, ইকরা, সারা, মুস্তাকিম, পিপল, রিচ, অয়েল, অনেস্টি এটসেট্রা। উদাহরণের প্রতিটি নাউনের আবার এক একটি আলাদা আলাদা নাম আছে। পরবর্তীতে শুধুমাত্র নাউন নিয়ে যখন আলোচনা করা হবে তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এবার প্রোনাউন সমাচার। প্রো শব্দের অর্থ হচ্ছে পক্ষে বা সপক্ষে। তাহলে প্রোনাউন মানে নাউনের পক্ষে বা নাউনের সপক্ষে বোঝায়। নাউনের বারবার ব্যবহার বাদ দেওয়ার জন্য নাউনের পক্ষে যে বা যাকে ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। অর্থাৎ বাক্যকে শ্রুতি মধুর করার জন্য নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনাউন। আর একটু ভালোভাবে বোঝার জন্য বাক্যটি একটু মনোযোগ দিয়ে শুনুন। আবির is a good student. Abir is very obedient to Abir's parents. Abir also goes to school regularly. Above all, we all love Abir's attitude. বাক্যটিতে একই নাম বারবার শুনতে কেমন জানি শ্রুতি মধুর মনে হচ্ছে না। বাক্যটি যদি এভাবে বলা হয়, Abir is a good student. He is very obedient to his parents. He goes to school regularly. Above all, we love his attitude. তাহলে বাক্যটি শুনতে অনেক শ্রুতি মধুর মনে হচ্ছে,
আর এখানে আবির নামটির বারবার ব্যবহার বাদ দিয়ে এই যে হি, হিজ ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে মূলত প্রোনাউন, অর্থাৎ নাউনের পক্ষে ব্যবহৃত ওয়ার্ড। আশা করি প্রোনাউন কনসেপ্টটি বোঝাতে সক্ষম হয়েছে। এবার আসি অ্যাডজেক্টিভ সমাচার। যে ওয়ার্ড ব্যবহার করে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয়, তখন তাকে অ্যাডজেক্টিভ বলে। ধরুন আপনার নাম আব্দুল্লাহ। আপনার সম্পর্কে ভালো মন্দ কোনো কিছু বলতে যে ওয়ার্ড ব্যবহার করা হবে বা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে ওয়ার্ড ব্যবহার করে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় তাকেই অ্যাডজেক্টিভ বলে। আমরা যদি বলি আব্দুল্লাহ ইজ এ গুড বয়, দ্য ম্যান ওয়াজ ইনোসেন্ট, এখানে গুড শব্দটি আব্দুল্লাহ সম্পর্কে তথ্য দেয় যে আব্দুল্লাহ ছেলেটি গুড মানে ভালো। সুতরাং গুড একটি অ্যাডজেক্টিভ। অন্যদিকে ইনোসেন্ট শব্দটি দ্য ম্যান সম্পর্কে তথ্য দেয় যে মানুষটি কেমন ছিল, অর্থাৎ মানুষটি নিষ্পাপ ছিল। সুতরাং ইনোসেন্ট শব্দটি এখানে একটি অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাকেই অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অনেস্ট, পুয়ার, হ্যাপি, ডিপ, ওয়ান, ফাস্ট, এটসেট্রা। এবার আসি ভার্ব সমাচার। ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের হার্ট বা প্রাণ। একটি কম্পিউটার যেমন মাদারবোর্ড, প্রসেসর ছাড়া চিন্তাই করা যায় না, মানুষের শরীর যেমন প্রাণ না থাকলে অচল, ঠিক ভাব ছাড়া একটি বাক্য তৈরি করাও অসম্ভব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডু, লিভ, প্লে, রিড, রাইট, ওকে, এটসেট্রা। ভার্ব বিষয়টি অনেক বিস্তারিত, পরবর্তীতে ভার্ব নিয়ে বিস্তারিত আলাদা একটি ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এবার আসি অ্যাডভার্ব সমাচার। তেল দেওয়া বা পাম দেওয়া বুঝেন? তেল দেওয়া বা পাম দেওয়া মানে হচ্ছে কোনো কিছুকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, অর্থাৎ যা না তার থেকে একটু বেশি বলা। আর এই অ্যাডভার্ব বিশেষ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে তেল দিয়ে থাকে। এমনকি অ্যাডভার্ব নিজেকেও অনেক সময় তেল দিয়ে থাকে, মানে নিজের ঢোল নিজে বাজিয়ে থাকে। অ্যাডভার্ব সাধারণত ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের পাশে বসে এদের অর্থকে একটু বিশেষায়িত করে থাকে। কি ঠিক মতন মাথায় ঢুকলো না, তাই? চলুন বাক্যগুলো একটু লক্ষ্য করি। করিম is a good boy. He can speak English. He can also write English nicely. 2 নম্বর বাক্য, করিম is a very good boy. He can clearly speak English. He can also write English so nicely. এবার দ্বিতীয় বাক্যটি খেয়াল করে দেখুন। এখানে গুড একটি অ্যাডজেক্টিভ, এর আগে বেরি বসে তার গুডকে আরো তীব্র করে বাড়িয়ে বলছে, মানে আগে করিম ছিল ভালো ছেলে, দ্বিতীয় বাক্যে করিম খুব ভালো ছেলে হয়ে গেল। এরপর এখানে স্পিক একটি ভার্ব, এর আগে ক্লিয়ারলি বসে তার স্পিককে আরো বিশেষায়িত ভাবে নির্দেশ করেছে। আর একেবারে শেষে নাইসলি একটি অ্যাডভার্ব, এর আগে সো বসে তার নাইসলি অ্যাডভার্বকে আরো বেশি বাড়িয়ে বলছে। গুড, স্পিক এবং নাইসলি এই শব্দগুলো কিন্তু প্রথম সেন্টেন্সে খুব স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু দ্বিতীয় বাক্যে ভেরি, ক্লিয়ারলি, সো শব্দগুলো এদেরকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছে, অর্থাৎ টেল বা পাম্প দিয়ে বলেছে। এবার আসি প্রিপোজিশন সমাচার। প্রিপোজিশন ওয়ার্ডটা দ্বারা খুব সহজেই বোঝা যায় যে প্রি মানে পূর্বে এবং পজিশন মানে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। ইংরেজি গ্রামার অনুসারে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের কোনো পার্টস অফ স্পিচের সাথে একটি কানেকশন বা সম্পর্ক তৈরি করে দেয় তাকেই প্রিপোজিশন বলে। একটু লক্ষ্য করুন, আই এম গোয়িং, এখানে কোনো প্রিপোজিশন নেই, কিন্তু যখন বলা হবে আই এম গোয়িং টু স্কুল, এখানে স্কুল শব্দটির পূর্বে প্রিপোজিশন টু বসেছে
এবং টু গোয়িং এর সাথে একটা কানেকশন তৈরি করে দিয়েছে। কোথায় যাচ্ছে? টু স্কুল, বিদ্যালয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বলা যায় I love to study. They are now in the playground. I am now busy with my work. এখানে বাক্যগুলোতে টু, ইন, উইথ হলো প্রিপোজিশন। এই শব্দগুলো যথাক্রমে স্টাডি, দ্য প্লেগ্রাউন্ড এবং মাই ওয়ার্কের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এবার আসি কনজাংশন নিয়ে কিছু কথা বলা যাক। আমরা কম বেশি সবাই ঘটক শব্দটির সাথে পরিচিত। ঘটক হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাজই হচ্ছে দুই জায়গার দুই মানুষকে একত্রে করে দিয়ে একটি পরিবার তৈরি করে দেওয়া। অর্থাৎ দুইজন সিঙ্গেল মানুষ তাদের একাকিত্ব জীবন শেষ করে ঘটকের সাহায্যে মিঙ্গেল হয়ে যায়। কনজাংশনের কাজও ঠিক একই। কনজাংশন ঘটকের মতনই দুইটি আলাদা আলাদা বাক্যকে একত্রে যুক্ত করে একটি কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে দেয়। and, but, or, because, since, as এগুলো কনজাংশন। কনজাংশনের কয়েকটি উদাহরণ। যদি আমি বলি I went to the market and my brother went to school. I tried hard but I could not win. My friend came to my home because I was too much ill. এখানে and, or, because এরা যদি সেন্টেন্সের মাঝে না থাকতো তবে কখনোই দুটি সেন্টেন্সকে একসাথে করা যেত না। এবার আসি ইন্টারজেকশন নিয়ে কিছু কথা বলে বিদায় নেওয়া যাক। ধরুন আপনি আপনার কোনো এক বন্ধুকে একটা ঘুষি দিলেন আর সে বলে উঠল উফ ব্যথা পাইছি। এই উহটাই হচ্ছে ইন্টারজেকশন। ইংরেজি গ্রামারে যে সকল ওয়ার্ড দ্বারা মনের যে কোনো ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয় তাকেই ইন্টারজেকশন বলে। আর ইন্টারজেকশনের পরে অবশ্যই একটি বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করতে হয়, যেমন হুররে, ইয়াহু, আলাস, উফ, শিট, ঠ্যাং, ওয়াও, এগুলো এক একটি ইন্টারজেকশন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শোনার জন্য। আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।